আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, বিভিন্ন সমস্যা তার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, একটা জরুরি চিকিৎসা, সেটি দাঁতের ক্ষেত্রে, মুখ এবং দাঁতের ক্ষেত্রে যদি জরুরি যে সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কি সমস্যা হতে পারে এবং এর চিকিৎসা কি হতে পারে সেটি নিয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আস্তাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। ডাক্তার মোহাম্মদ আস্তাফুজ্জোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আলোচনাটা শুরু করতে পারি। প্রথমে একটু জেনে নেই আপনার কাছে যে ইমার্জেন্সি অনেক বিষয় হয় আমরা জানি, তো ডেন্টাল ইমার্জেন্সি আমরা বলছিলাম যে এটারও কিছু ইমার্জেন্সি হতে পারে, জরুরি কিছু চিকিৎসার দরকার হতে পারে, সমস্যা হতে পারে, তো সেগুলো যদি একটু আলোকপাত করেন। দেখেন, দাঁতের বিষয়ে কিন্তু আমরা যেমন মনে করে থাকি যে শুধু দাঁতের ব্যথার মধ্যেই সীমাবদ্ধ, বাচ্চাদের 20টা দাঁত, বড়দের 32টা দাঁত, বিষয়টা তাও নয়। ডেন্টাল শব্দের অর্থ কিন্তু দাঁত সম্পর্কীয়। আচ্ছা, শুধু দাঁত নয় তা না, তার মধ্যে মুখের যা কিছু আছে তার সব কিছু কিন্তু ডেন্টাল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। তো ইমার্জেন্সির ক্ষেত্রে কিছু বিষয়কে আমরা আলাদাভাবে দেখি, কারণ সেখানে আসলে পেশেন্ট বা রুগীরা খুব বেশি দেরি করতে পারে না, তাদের তাৎক্ষণিক চিকিৎসা লাগে। তার মধ্যে প্রথমেই আসে দাঁতের ব্যথা। বিশেষ করে দেখা যায় রাত্রে ঘুমের মধ্যে কিন্তু বেশি হয়, যখন চেম্বার ইচ্ছা করলে ডাক্তারকে পাওয়া যায় না বা চেম্বার খোলা পাওয়া যায় না, এই ব্যথাটি সিভিয়ার হয়। আমরা এটাকে বলি অ্যাকুইট পালপাইটিস, বা দাঁতের ভিতরের যে মজ্জা বা নার্ভ থাকে সেখানে এক ধরনের প্রদাহ তৈরি হয়। এটিকে মেনলি প্রধান ইমার্জেন্সি হিসেবে আমরা কাউন্ট করি। এর পাশাপাশি রয়েছে দাঁত ভেঙে গেলে, একটু বয়স হলে বা শক্ত কিছু কামড় লাগলে, চালের মধ্যে ভাতের মধ্যে যে একটু পাথর থাকে ওটা কামড় লাগলে, অনেকে পেয়ারার বিচি খেলেও কিন্তু দাঁত ভেঙে ফেলতে পারে। ওই ভেঙে ফেলে যে দাঁতের অংশটি ধার হয়ে থাকে, ওইখান থেকে যদি মুখের যে নরম কলা বা মুখের মধ্যে যে গালের অংশটি ঘষা লাগে, এটি এক ধরনের ইমার্জেন্সি। আবার দাঁত ভেঙে গেলে সেটা কামড় থেকেই হোক বা অ্যাক্সিডেন্টাল ট্রমা হলে হোক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোনো এই সমসাময়িক যে বিভিন্ন ধরনের মারামারি হচ্ছে আমরা শুনতে পারছি, সেখান থেকে যদি মুখে কোনো আঘাত লেগে দাঁতের একটি অংশ যদি ভেঙে যায় এবং দাঁতের ভিতরে মজ্জা সেটি বের হয়ে আসে, সেটি কিন্তু তৎক্ষণিক একটা ইমার্জেন্সির মধ্যে পড়ে। অথবা আঘাত লেগে দাঁত নড়ে যেতে পারে, এমনকি দাঁত পড়েও যেতে পারে। দাঁত পড়ে গেলে কিন্তু সেটা প্রতিস্থাপন করা যায় যদি তাড়াতাড়ি সে চিকিৎসাটা নিয়ে থাকে। এর পাশাপাশি আসে আক্কেল দাঁত, খুব কমন, একটু দেরিতে ওঠে। মাড়ির একদম পিছনের যে দাঁতটি, চারদিকে 4টা, নিচের 2টা, উপরে 2টা, একটু দেরিতে ওঠে বলে এটি একটু এলোমেলো হয়ে উঠতে পারে। আর যখন ওঠে তখন এক ধরনের ব্যথার তৈরি হয়। তার যেই সারাউন্ডিং মাড়ি, আমরা সেটাকে পেরিকরোনাইটিস বলি আর কি, আশেপাশে যে মাড়ি, সে মাড়িতে এক ধরনের প্রচুর প্রদাহ তৈরি হয়। পেশেন্ট হা করতে পারে না, খাবার খেতে পারে না, খুব ব্যথা হয়। এটাও একটি ইমার্জেন্সির মধ্যেই চলে আসে। আরেকটি হচ্ছে রক্তপাত। যে কোনো কারণে হয়তো যদি কম হয়, যে মাড়ি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, সহজে বন্ধ হচ্ছে না। রক্ত তো অনেকেরই পড়ে, যে আলাদা রোগ বা মাড়ির রোগ। এর পাশাপাশি আবার একটু প্রফিউজ ব্লিডিং হতে পারে, যে রক্ত পড়া শুরু হয়েছে, বন্ধ হচ্ছে না। তো এই বিষয়গুলোকে আমরা মেনলি আসলে ডেন্টাল ইমার্জেন্সির মধ্যে ধরে থাকি। আচ্ছা, তাহলে এগুলোর অনেকগুলো আমরা দেখছি যে ধরেন যে আপনি বাসায় আছেন, হয়তো হঠাৎ করেই হতে পারে এই জিনিসগুলো, ডেন্টাল ইমার্জেন্সি হঠাৎ করে হতে পারে। যেমন পেইনের কথা আপনি বলছিলেন যে হঠাৎ করে এটা হতে পারে আসলে। তো এখন ধরেন যে এই ইমার্জেন্সির কথা আপনি বলছেন, তো এগুলো হলে তো সাথে সাথেই আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু বললাম যে যেটা অ্যাকুইট পালপাইটিস বলি, খুব কমন যেটা, সেটা কিন্তু রাত্রে যখন পেশেন্ট শুয়ে থাকে, শুলে যে গ্র্যাভিটির কারণে তার যে রক্তের পেশিটি মাথার দিকে মুখের কাছে আসে, তখনই ব্যথাটা বেশি হয়ে যায়। তো সাধারণত আমাদের দেশের মানুষ তো রাত্রেই ঘুমাতে যায়, তো তখন মেনলি ব্যথাটা বেশি প্রকট আকার ধারণ করে। এবং কিছু কিছু গবেষণা বলছে লেবার পেন, মাদের যে বাচ্চা হওয়ার ব্যথা, তার চেয়েও কিছু ক্ষেত্রে কিন্তু এই ব্যথা সিভিয়ার হতে পারে। দাঁতের পেন এত সিভিয়ার হতে পারে, যাদের এক্সপেরিয়েন্স হয়েছে নিশ্চয়ই তারা অনেকেরই আছে। কারণ আমরা তো প্রায় রাত্রেবেলায় ফোন পাচ্ছি, ডাক্তার সাহেব এই অবস্থা, যে আমি টিকতে পারছি না, অনেকে দেয়ালে মাথা ঠুকে এরকম অবস্থা হয়ে যায়, এত ব্যথা। তো সেক্ষেত্রে যেটাই করণীয় মনে হয়, আপনি এটা জানতে চাচ্ছেন কি করা উচিত, তখন তো আমাদেরকে সরাসরি পাচ্ছে না। তখন কিছু জিনিস আমরা বলি। একটা ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা পানি যদি মুখে নিয়ে একটু কুলি করে, আমরা কিন্তু মুখে বলি গরম পানি দিয়ে কুলি করতে অনেক ক্ষেত্রে ইনফেকশনের ব্যাপার, এক্ষেত্রে উল্টাটা। ঠান্ডা পানি একটু মুখে রেখে দেয়, দেখবে পেশেন্ট কিছুটা আরাম পায়। অথবা পেশেন্ট হা করে দেখে যে যেখানে ব্যথা, সেখানে দাঁতে কোনো গর্ত দেখা যাচ্ছে, আমরা ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত বা দাঁতের ফুটা হয়ে গেছে দেখা যায়, কালো একটু গর্ত, সেখানে যদি বাসায় এই যে লবঙ্গ পাওয়া যায়, যে ওটা যদি একটু বেটে নিয়ে একটু অলিভ অয়েল তেলের সাথে মিক্সড করে নিয়ে বা অন্য কোনো তেলের সাথে মিক্সড করে ওখানে দিয়ে রাখে, একটু সাময়িক আরাম পাওয়া যায়। আর এর পাশাপাশি
ঘরে যদি কিছু ব্যথানাশক ওষুধ থাকে, তার যদি অন্য কোনো রোগ না থাকে, বিশেষ করে তার যদি কিডনির সমস্যা না হয়ে থাকে, তার লিভার ভালো থাকে, জানা মতো সুস্থ থাকে, একটা প্যারাসিটামল খেতে পারে পরামর্শ ছাড়াই, কারণ কালকে সকালেই সে হয়তো ডাক্তারের পরামর্শ নিতে হবে তাকে। মানে এটি বলছি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ হয়তো সে খেতে পারে, তবে ওইটুকু সময়ের জন্য। বাট তার চিন্তা করতে হবে তার অন্যান্য কি অবস্থা রয়েছে, তার কি দীর্ঘমেয়াদী কোনো কিডনির অবস্থা কেমন রয়েছে, তার হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে কিনা, যে কিছু খেলেই খুব সিভিয়ার পেট জ্বলে। এই সময় পেশেন্ট যদি একটা ডাইক্লোফেনাক জাতীয় কোনো ওষুধ খেলো, ধরেন এনএসএআইডি আমরা বলি, তো সেটাতে মানে খাওয়াটা ঠিক হবে কিনা আমি সেটা বলছি। ঠিক আসলে এই ধরনের একটু পাওয়ারফুল যদি আমরা চিন্তা করি, ডাক্তারের পরামর্শে খাওয়াই ভালো। তবে হ্যাঁ, ইমার্জেন্সি ক্ষেত্রে যদি পেশেন্ট টিকতেই পারছে না, সেক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ চিন্তা করতে পারে যে আমি আর এইসব এত কিছু ঘরোয়া যে চিকিৎসাগুলি বললাম, এই ঠান্ডা পানি খেলেও লাভ হচ্ছে না বা লং দিয়েও লাভ হচ্ছে না, সেক্ষেত্রে যদি ওষুধের দোকান খোলা পাই, আসলে অনেক সময় রাত্রেবেলা পাওয়াও যায় না, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তো এটা পাই না। তারপর যদি কোনোভাবে সম্ভব হয়, মুখে ওষুধ খাওয়া যেটা সাপোজিটরি নিয়ে নেয়, সাপোজিটরি সেটা ডাইক্লোফেনাক সাপোজিটরি নিতে পারে, পাওয়া যায় ওষুধের দোকানে নিলে হয়তো তাৎক্ষণিক সে একটু আরাম পেয়ে যাবে, অ্যাটলিস্ট তার পরবর্তীতে ডাক্তারে যাওয়ার আগ পর্যন্ত সে ভালো থাকবে। এই পেইনগুলো কেন হচ্ছে? ক্যারিজ থেকেই হচ্ছে নাকি? দাঁতের ব্যথা, এই যেটা অ্যাকুইট পালপাইটিস যেটা বলছি, এটা রাত্রে যেটা শুরু হয় দাঁতের ক্যারিজ থেকেই হয়। যদি আমরা অবহেলা করে থাকি, গর্ত হচ্ছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একবার হুট করে ব্যথা হয় না। আমি সেটাই বলছি আসলে, যে কেন আসলে এই জায়গা পর্যন্ত কেন আসলো যদি বলি। এটা আমাদের পুরোপুরি অবহেলার কারণেই বলা যায়। একটি দাঁতের মোট 5টি সারফেস আছে, তো মেইনলি ক্যারিজ হয় কিন্তু দাঁতের উপরের অংশে অথবা দুই দাঁতের মধ্যবর্তী যে পৃষ্ঠটি থাকে সেখানে। তো উপরের পৃষ্ঠটি কিন্তু দেখাই যায়, একটু খাবার জমবে, কালো দাগ হা করলে আয়নার সামনে দেখা যায়, এটা উপরে দাঁতের চোখে দেখতে পারে পেশেন্ট। একটু খাবার জমে থাকছে, প্রথম শিরশির করে, একবারে সিভিয়ার ব্যথা আর আগ পর্যন্ত কিন্তু দেখা যাবে ঠান্ডা পানি খেলে, মিষ্টি খেলে তাতে একটু শিরশির করতে পারে। বাট আমরা অবহেলা করি, যেটা তো সহনীয় পর্যায়ে আছে, আরেকটু দেখি। এই দেখতে দেখতেই আসলে দাঁতের ভিতরে মজ্জা যখন এফেক্টেড হয়ে যায়, তখন এই ব্যথাটি শুরু হয়ে যায়। অনেকগুলো লেয়ার আপনি বলছেন যে দাঁতের 3টা লেয়ার আছে। একটি দাঁতকে যদি আমরা লম্বা করে কেটে ফেলি, দাঁতের পরিষ্কার 3টা লেয়ার আছে। প্রথম লেয়ারটাতে কোনো সংবেদন নাই, যেটা আমরা হাসলে দেখি সাদা অংশ, এখানে কোনো ব্যথা করবে না। আপনি যাই খান বা যাই কিছু করেন, সুস্থ অবস্থায় দেখেন আমার আপনাকে দাঁতে কোনো শিরশির বা ব্যথা করবে না। যদি কোনো কারণে সে প্রথম স্তরটি ক্ষয় হয়, পরেরটির নাম হচ্ছে ডেন্টিন। এটি কিন্তু এত সাদা না, একটু ইয়েলোইশ হলুদ কালার। অনেকেই দেখবেন যে একটু বয়স বাড়ার সাথে সাথে দাঁতের গোড়াগুলি একটু হলুদ হয়ে যাচ্ছে বা দাঁতের একটু অংশ হলুদ দেখা যাচ্ছে, তার মানে বোঝা যায় দাঁতের এনামেলটি ক্ষয় হয়ে যাচ্ছে। তখন ব্যথা করবে না, বাট শিরশির করবে। তখন ঠান্ডা পানি খেলেই শিরশির করবে, মিষ্টি খেলেই শিরশির করবে, খুব কমন কিন্তু এটা আমাদের অনেকেই বলে, আইসক্রিম খেতে উফ করে উঠছে, এটা হচ্ছে দাঁতের ওই এনামেলটি ক্ষয় হয়ে গেছে, ডেন্টিন বেরিয়ে গেছে। তখনও যদি পেশেন্ট চিকিৎসকের পরামর্শ নেয়, খুব অল্প চিকিৎসা কিন্তু সমাধান সম্ভব সেটাকে, কিন্তু আমরা তখনও যাই না, কারণ আমরা ম্যাক্সিমামই দেখি ব্যথা শুরু হয়ে গেলে ওই যে বলে সেকেন্ড স্তর, ওইটি পার হয়ে যখন ভিতরের স্তরে চলে যাবে, 3 স্তরের শেষ স্তর যেটা আমরা ডেন্টাল মজ্জা বা পাল্প বলি, সেখানে চলে গেলে সিভিয়ার ব্যথা হবে এবং তার চিকিৎসা পদ্ধতিও জটিল সময় সাপেক্ষ হয়ে যাবে। তো সেটাই তাহলে মানে আর্লি যদি যত দ্রুত সম্ভব যদি আসলে কেউ চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে যেমন একটা আপনি বলছিলেন যে যত আর্লি হবে চিকিৎসার খরচও কম হবে। যেমন অনেকের ধারণা আছে দাঁতের চিকিৎসা অনেক হয়তো খরচ হয়ে যাবে, এই জন্য যেতেও আমি জানি না, আসলে অনেকে হয়তো ভয় পায় যে গেলে অনেক খরচ। কিন্তু আসলে আপনি যেমনটা বললেন যে একটু আগে যদি যাই আমরা, দাঁতটা যদি এই যে উপরের লেভেলটাই যদি খারাপ থাকে, তাহলে তো অল্প খরচ এবং অল্প চিকিৎসা এবং অল্প, আমি কি বলবো যে এই যে একটা ব্যথা, এটা তো একটা তীব্রতা, এই কষ্টটাও হয়তো লাঘব হয়। হ্যাঁ, লাঘব হয়। এবং আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে দাবি নিয়ে বলতে পারি যে ডেন্টালের যে কোনো ব্যাপারে সমস্যা যদি শুরুতেই চিকিৎসকের কাছে যায়, তো আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, যে কোনো মানুষই চাইলে সেই চিকিৎসাটি নিতে পারে। কিন্তু দেরি করে ফেললে সহজলভ্যভাবেই সেটি নেওয়া সম্ভব। সেটাই। ধন্যবাদ অসংখ্য। আরেকটা আপনি বলছিলেন যে একটা ব্লিডিং এর কথা বলছিলেন। হ্যাঁ, ব্লিডিং এটা কেন হতে পারে, কি কি কারণে সাধারণত হতে পারে? ব্লিডিং হয় সাধারণত মাড়িতে কোনো রোগ হয়ে গেলে, আমরা যদি দীর্ঘমেয়াদী দাঁত পরিষ্কারের নিয়মটা না জেনে থাকি, দুই দাঁতের মাঝখানে খাবার জমে আছে সেটাকে ঠিকমতো পরিষ্কার করতে না পারি, মাড়িতে এক ধরনের প্রদাহ হয় এবং সেই ব্লিডিংটা কিন্তু লম্বা টাইম হয় না, খাচ্ছে খাওয়ার সাথে ব্লিডিং হচ্ছে, ব্রাশের সময় ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু অল্প সময়ের জন্য। বাট যখন দীর্ঘমেয়াদী যখন রক্ত হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না, তখন একটু আমরা অন্য কিছু চিন্তা করি, সিস্টেমিক কারণ রয়েছে কিনা, রক্তের কোনো রোগ রয়েছে কিনা, আমাদের মাথায় জিনিস প্রথমেই আসে। যেমন তার হয়তো হিমোফিলিয়া থাকতে পারে, এখান থেকে শুরু করে ব্লাড ক্যান্সার বা এখনকার যেই ভয়ঙ্কর আতঙ্ক ডেঙ্গি, এখান থেকেও এটা হতে কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে, খুব কমনই হচ্ছে। তো এটা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা চিন্তা করি সে কি ড্রাগ নিচ্ছে।
একটা সার্টেন লিমিট বা একটা বয়সের পর যাদের হাইপারটেনশন রয়েছে, অনেক ডাক্তারই কিন্তু তাদেরকে এই যে রক্ত পাতলা করা বা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী খেলে কিছু সময় দেখা যায় ওই মাড়ির ইনফ্লামেশন যে রক্ত পড়ছিল, যেটা এমনি বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ওই ওষুধের খাওয়ার কারণে কিন্তু বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে ওই চিকিৎসকের পরামর্শ না নেওয়া পর্যন্ত কিন্তু সহজে এটা বন্ধ হতে চায় না। এটি হচ্ছে আপনার পেশেন্টের বাসা থেকে বা এমনি রক্ত পড়ার বিষয়টি থেকে যায়। আবার এটি হতে পারে পোস্ট ট্রিটমেন্ট একটি সমস্যা, যেমন পেশেন্ট দাঁত ফেলে বাসায় গেছে বা স্কেলিং, খুব নর্মাল চিকিৎসা একটি আমরা খুব পরিচিত, যে মাড়ি রোগ হলে স্কেলিং করিয়ে দেই আমরা। ওই সিম্পল স্কেলিং করার পরেও পেশেন্ট তৎক্ষণাৎ বাসায় গিয়ে দেখা যায় ব্লিডিং হচ্ছে। তো সেই ব্লিডিং হওয়াটা থেকে কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন হতে পারে, যে হয়তো বা পেশেন্ট ভালো মতো হিস্ট্রি দেয় নাই। এইটি বিষয় খুব জরুরি। এই ডেন্টালে কিন্তু এখনো পর্যন্ত অনেক লোক অবহেলা করে, যে কিন্তু ডাক্তার জিজ্ঞাসা করলে বলো না যে হ্যাঁ আমি কথা ওষুধ খাই না বা আমার কিছুই নাই, অথচ তার আছে সে জানেও হয়তো বা যে তার ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, এর সাথে যে মুখের রোগের একদম প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, এটা কিন্তু আমাদের দেশের মানুষরা এখনো পর্যন্ত কেন জানি সচেতন হয় না। এক শ্রেণীর মানুষ, তারা যে বলে ডাক্তার সাহেব এগুলো আপনার জানা দরকার নেই, আপনি আমার এই কাজটা করে দেন, আমি ঠিক আছি, আমার অন্য কোনো সমস্যা নেই। প্রায় রোগী কিন্তু আমরা এটা পাই যে তারা বলতে চায় না। তো ওইখান থেকে দেখা যায় সমস্যাটি হতে পারে যে তার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, সে দীর্ঘমেয়াদী ব্লাড পাতলা করে ওষুধ খাচ্ছে। তো এখান থেকে আমরা স্কেলিং করে দিলাম, পেশেন্টের 5,000 ব্লিডিং বন্ধ হচ্ছে না, বা দাঁত ফেলে দিলে তো অনেক রক্ত পড়ছে, বন্ধ হচ্ছে না। তো এই সমস্যাগুলো কিন্তু এখান থেকে হতে পারে। আচ্ছা, তো ওই জন্য আমাদেরও সচেতনতা দরকার আসলে, যে পুরোপুরি ক্লিয়ার হিস্ট্রিটা দেওয়া আসলে চিকিৎসককে। যেটা আমরা ভাবছি দাঁতের সমস্যা শুধু এখানেই, মুখের মধ্যেই থাকি আমরা, মানে অন্যদিকে না যাই, কিন্তু আসলে অনেক সিস্টেমিক কারণেও এই কাজটা হতে পারে। আরেকটা আপনি বলছেন যে ইনজুরির কারণে হতে পারে, তাই তো? তো ইনজুরির কারণে তো মানে দাঁত এবং মুখের অনেক ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, প্রথমে যদি আমরা দাঁতের কথা চিন্তা করি, আমি একটু আগে যেটা বলছিলাম ভেঙে যাওয়া দাঁত, তাদের যে 3টা লেয়ার আছে, একটু আগে বলছেন, যদি ভেঙে যদি প্রথম লেয়ারটি এফেক্ট হয়ে যায়, তাহলে দেখা যায় অনেক সময় ডেন্টিনটা একটু ভিতরে থাকে, খসখস বা একটু রাফ লাগে। ওই সময় আমরা জাস্ট পলিশ করে দিলে, কিছু ফ্লোরাইড পেস্ট দিলে এটা ভালো, এমনি ভালো হয়ে যায়। যখন ডেন্টিন এক্সপোজ হয়ে যায়, সাধারণত শিরশির করে, তখন আমরা ওই একদম দাঁতের কালারের ম্যাচ করা ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের ওই অংশকে ঢেকে দিই। পেশেন্ট নিজেও বুঝতে পারবে না যে তার এখানে কিছু আটকে বা লাগিয়ে দিয়েছি আমরা। একদম রং থেকে শুরু করে সবকিছু দাঁতের সাথে মিলে যায় এখন, মাশাআল্লাহ। কিন্তু যদি ভিতরের মজ্জা এফেক্ট হয়ে যায়, মানে যেটা পাল্প বলছিলাম, সেক্ষেত্রে তখন আসলে আর ওই রুট ক্যানাল করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সেটা দাঁতের ক্ষেত্রে সফট টিস্যু হতে পারে, জিভ কামড় লেগে ব্লিডিং হচ্ছে, ঠোঁটে প্রায়ই হয় বাচ্চারা পড়ে যে ঠোঁট কেটে ফেটে রক্ত পড়ছে, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি ব্লিডিংকে বন্ধ করে, অনেক সময় স্টিচ প্রয়োজন হতে পারে, ওখানে সেলাই দিয়ে আমরা পরবর্তীতে ফলো আপে থাকলে এটা এমনিতে আল্লাহর রহমতে হিলিং হয়ে যায়। এর পাশে আরেকটা হচ্ছে মুখের চোয়ালের হাড়, এটা কিন্তু ভেঙে যায় খুব কমন ক্ষেত্রেই দেখা যায়। এই বিশেষ করে আমাদের এই যে চোয়ালের এই জয়েন্টের যে একটা হাড় আছে, খুব চিকন একটা, এটা ভেঙে যেতে পারে। আমাদের নিচের আমরা ম্যান্ডিবল বলে থাকি, এই চোয়ালের হাড়ের মাঝখান থেকে বা দুই পাশ থেকে ফ্র্যাকচার হতে পারে। মানে অ্যাক্সিডেন্টে কি এগুলো খুব মোটামুটি অ্যাক্সিডেন্ট হলে মুখে লাগলে সাধারণত এটা ভেঙে সহজেই যায় আর কি। তো ভেঙে গেলে সেই অনুযায়ী কোথায় ভাঙছে আমরা দ্রুত একটা এক্সরে করে ভাঙার লাইন সহজে শনাক্ত করা যায়। সেই ভাঙার কোথায় ভেঙেছে, কতটুকু ভেঙেছে, তার বয়স কত, অন্যান্য রোগ আছে কিনা, এর উপর নির্ভর করে তাকে দ্রুত চিকিৎসাটি দিয়ে দেই। আর আরেক ক্ষেত্রে হতে পারে দাঁত নড়ে যায় আঘাত লেগে। দাঁত নড়ে গেলে আমরা দেখি যে ওখানে একটা এক্সরে লাগে করে দেখি দাঁতের রুটটা ভেঙে গেল কিনা। দাঁত যদি না ভেঙে যায়, তাহলে দাঁতটাকে আমরা পাশের দাঁতের সাথে ফিক্সড করে লাগিয়ে দেই, কিছুদিন ফলো আপ করে রাখি, তাতে এমনিতেই হয়তো লেগে যাওয়ার সম্ভাবনায় থাকে, খুব দ্রুত চিকিৎসকের কাছে আছে। আর আরেকটি যেটা হয়, দাঁত পুরো পড়ে যায়, মানে আঘাত লাগলে একদম দাঁতের গোড়া থেকে দাঁত পড়ে যায়। দেখে অনেকে রোগী হাতে করে দাঁত নিয়ে চলে আসে বা অন্য কোনো মাধ্যমে দাঁত নিয়ে চলে আসে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু একদম আনকমন না, হচ্ছে, আমরা পাচ্ছি প্রায় এরকম রোগী, বাচ্চারা বিছানা থেকে পড়ে পড়ে হাতে নিয়ে চলে আসছে। এই ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে যত দ্রুত সম্ভব তার যে আনুষঙ্গিক চিকিৎসা, মানে অন্য যে আঘাত পাই সেটিকে তাড়াতাড়ি চিকিৎসার মাধ্যমে শেষ করে নিয়ে রোগীর জ্ঞান থাকুক না থাকুক তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক এই সময়টা মাঝখানে যে সময়টি, এই দাঁতটি রাখার একটি মাধ্যম আছে। হাতে করে নিয়ে আসলে বা কাপড় দিয়ে পিছিয়ে আনলে কিন্তু দাঁতটা অতটা ভালো থাকে না। প্রথম কথা হচ্ছে যদি জ্ঞান থাকে, তাহলে ওই দাঁতটি জিবার নিচে অথবা চোয়ালের এই ভিতরের দিকে দাঁতের মাঝখানে রেখে দিতে, মুখের মধ্যেই, যাতে সে মুখের এনভায়রনমেন্টের মধ্যে থাকে বা পরিবেশের মধ্যে থাকে। কিন্তু রোগী যদি সে না পারে, অস্বস্তি লাগে বা অজ্ঞান হয়ে থাকে, সেক্ষেত্রে ওইটাকে জাস্ট খাবার স্যালাইন নিয়ে তার মধ্যে ঢুকিয়ে রাখা, অথবা যদি দুধ পাই, ফ্রেশ দুধ, গ্রামে যদি কম হয়ে থাকে গরুর দুধের মধ্যে ভিজিয়ে রাখলে, এটা কিন্তু প্রায় 24 ঘন্টা যদি আবার পরে চিকিৎসা করি, তাহলে কিন্তু দাঁতটি আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আবার যে লাগিয়ে দেই এবং তারপরে চিকিৎসা নিলে দাঁতটি আবার আগের অবস্থায় শক্ত হয়ে যায়। মানে ওই দাঁতই
দাঁতটি আবার লেগে যায়, লাগিয়ে দেওয়া সম্ভব আসলে। তো এটা খুব ইম্পর্টেন্ট আসলে। তাহলে আপনি বললেন যে একটা স্যালাইন মানে কি, এটা খাবার যে স্যালাইন পাওয়া যায় দোকান থেকে কিনে এনে সেইভাবে সেটা রাখা যাবে, তো দাঁতটা একটা 24 ঘন্টা ভালো থাকবে। তারপর যত দ্রুত সম্ভব আসতে হবে ক্লিনিকে, বাট ওই মাধ্যমে রাখলে দাঁতটি 24 ঘন্টা দাঁতটিকে ভালো থাকে এবং লাগিয়ে দিলে দাঁতটি আবার স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। দাঁতটা ধরেন যে ভেঙে গেল, দাঁতের অর্ধেক আছে অর্ধেক নেই, সেক্ষেত্রে তো আর মানে সেক্ষেত্রে কোথায় ভাঙছে সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমরা আগে রুটটাকে মেজার করে দেখি যে দাঁতের যে অংশটি ভেঙে গেল ওর চেয়ে বেশি অংশ ভিতরের রুটে বা যেটা চোয়ালের মধ্যে ঢোকানো থাকে দাঁতের শিকড়টা, ওইটার সাইজ দুটা রেশিও কতটুকু আছে। যদি এটা যেটা বেশি থাকে একটু রুটটা, তাহলে সেই দাঁতটির ভিতরে যেটা ভেঙে গেছে ওর মধ্যে আমরা ছোট করে স্ক্রু টাইপের জিনিস বলি, আমরা পোস্ট বলি, সেটাকে বসিয়ে বাকি অংশ আবার বিল্ড আপ করে দিতে পারি। আচ্ছা, ফেলতে হয় না দাঁত, মানে ওটা রাখা যাবে, ওটা রাখা যায়। বাট যদি বেশি অংশ ভেঙে যায়, যে হ্যাঁ মুখে যেটা দেখা যায় হচ্ছে ভিতরের অংশটি কম রয়ে গেছে, রুট সহ ভেঙে আসছে, তখন তেমন কিছু করার থাকে না, ফেলে দিয়ে কৃত্রিম দাঁতে লাগিয়ে দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি। দর্শক বিরতি নিয়ে ফিরে এলাম, কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ডেন্টাল ইমার্জেন্সি নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। আমরা বলছিলাম একটা ইমার্জেন্সি, আপনি বললেন যে দাঁত অ্যাক্সিডেন্টাল যে দাঁত ভেঙে যায় আসলে সেটার আমরা চিকিৎসার কথা জানছিলাম। আরেকটা এখানে আপনি বলছিলেন যে যদি দাঁতটা আসলে পুরোপুরি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্টের কথা আপনারা বলছিলেন আসলে। তো এই ইমপ্ল্যান্টগুলো আমি যদি একটু জানতে চাই, এটা নিয়ে একটু জানতে চাই, সেটা হলো কি এটা কি সাথে সাথেই করা যায়? ধরেন যে এটা হলো এখন যে ইমপ্ল্যান্ট আছে আমরা এক্সরে করে দেখি যে তার ক্রনিক বা লম্বা টাইমের কোনো ইনফেকশন ছিল না দাঁতের ওইখানে, সেক্ষেত্রে আসলে সাথে সাথে দাঁতটা ফেলে দিয়ে ওখানে ইমপ্ল্যান্ট লাগানো যায়। আচ্ছা আচ্ছা, ইমপ্ল্যান্ট ছাড়াও আর অনেক দাঁত লাগানোর মাধ্যম আছে, মানে আমরা তিনটা মাধ্যম বলি আর কি, একটু যদি বলেন। সায়েন্টিফিক্যালি তিনটা অ্যাপ্রুভড মাধ্যম আছে যার মাধ্যমে কৃত্রিম দাঁত আমরা লাগিয়ে থাকি। আচ্ছা, প্রথমটি হচ্ছে লম্বা টাইম ধরে ব্যবহার হয়ে আসছে, ডেঞ্চার বলি। আমাদের নানা দাদা অনেকেই দেখবেন যে দাঁতটাকে লাগিয়ে রাখে, ঘুমানোর সময় খুলে রাখে, খোলা যায়। ওইটি এক ধরনের খুব জনপ্রিয় মাধ্যম ছিল এক সময়। হ্যাঁ, কারণ দাম খুব কম ছিল, ঝামেলা ছিল না। কিন্তু এই খোলা এটা তো একটা খুব বাজে জিনিস, লাগানো একদম ফিক্স থাকে না, খাবার সময় একটু নড়তেও পারে, মানুষ ফিক্স কিছু চায়। সেক্ষেত্রেই তার পরবর্তী একটু ব্রিজ খুব পপুলার আমাদের বাংলাদেশে চিকিৎসাটি। ব্রিজ হচ্ছে যে দাঁতটি নাই বা পড়ে গেল তার পাশের দুটি দাঁতকে পিলার হিসেবে কাজে লাগিয়ে দাঁত লাগানো হয়, ওটা ফিক্স থাকে এবং খুবই সায়েন্টিফিক্যালি প্রায় 100% সাফল্য একটা চিকিৎসা এটা। আর যারা আবার চিন্তা করে যে না পাশের দুটো দাঁতকে আমি মডিফিকেশন করতে চাই না, আমার দাঁত একটাই নাই, পাশের দুটো কেন কাজ করবেন ভালো দাঁতে, সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট চলে আসছে এখন। শুধু যেটা দাঁতটাকে নাই ওর মধ্যেই বিশেষ ধাতব স্ক্রু বসিয়ে তার উপরে দাঁত লাগিয়ে দেওয়া হয়। সুতরাং তিনটার মাধ্যমেই খুব জনপ্রিয়। ডিপেন্ড করে রোগীর স্বাস্থ্যের বিষয়, রোগীর অর্থনৈতিক বিষয়, সবকিছুর উপর বিবেচনা করেই এই কৃত্রিম দাঁত লাগানোর মাধ্যমগুলি রয়েছে। আচ্ছা, এই যে সময়ের কথা যদি বলি যে একটা আপনি কৃত্রিম দাঁত আপনি ইমপ্ল্যান্টই করলেন, কেমন সময় লাগে এটাতে আসলে? ইমপ্ল্যান্ট মাত্র 2টা বা 3টা সিটিং এ হয়। কিভাবে? প্রথমে দিন রোগীকে আমরা অ্যানালাইসিস করি, রোগী যদি প্রিপারেশন থাকে ওই দিনই কিন্তু আমরা ইমপ্ল্যান্ট স্ক্রুটি বসিয়ে দিতে পারি। আচ্ছা, সাধারণত ওই যে কত বয়স, তার অন্যান্য রোগ আছে কিনা এর উপরে ডিপেন্ড করে 3 থেকে 4 মাসের মধ্যে তারপরে কিন্তু তাকে ওখানে ওই স্থায়ী দাঁতটি লাগানো হয়, তারপরে দাঁতটি সেটাকে লাগানো হয়। এই টাইমের মধ্যে কিন্তু চাইলে একটা টেম্পোরারি কিছু ওখানে করা যায়। বেশ যদি অস্বস্তি লাগে, সামনের দাঁত দেখতে খারাপ লাগে, তো এটা টেম্পোরারি কিছু করা যায়। বাট 3 থেকে 4 মাসের মধ্যে যখন স্ক্রুটি হাড়ের সাথে পুরো সেট হয়ে যায় তখন আমরা কৃত্রিম দাঁত লাগিয়ে দিতে পারেন। আর না হলে আপনি ব্রিজের কথা বলছিলেন, সেটাও করা সম্ভব। এটার আউটকাম একই রকম আসলে যদি আপনি বলেন যে মানে এখন বিষয়টা হচ্ছে ওই যে 2টা দাঁতকে মানুষ একটু অস্বস্তি বোধ করে, এখানে একটা দাঁত শুধু ওই যেখানে নাই ওইটাই কাজ করা হয়। সুতরাং ইমপ্ল্যান্টকে তো অবশ্যই আধুনিক এবং ভালো চিকিৎসায় বলা হয়ে থাকে, বলতে হবে। জি, আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন যে চিকিৎসকের কাছে আসলাম, একটা দাঁত তুলে আবার হয়তো গেল, যে যদি ব্লিডিং হয়, ব্লিডিং এবং পেইন এই দুটো কথা আপনি বলছিলেন যে হয়তো চিকিৎসকের কাছ থেকে যখন গেল তখন আসলে করণীয়টা কি? হ্যাঁ, একটা তো দাঁত তোলার ব্যথা তো একটা থাকবেই, সেটা তো আপনারা বলেন, ডাক্তার ওষুধ দিয়েই দিচ্ছে। বাট দেখা যায় রোগী বাসায় গেল ভালো থাকছে, এটুকু কমনলি কিন্তু হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা তো বলে থাকি যে আমাদের এই 15,000 ফ্যামিলি রয়েছে ডেন্টিস্ট যারা বৈধ চিকিৎসক। এর পাশাপাশি প্রচুর অবৈধ হাটে বাজারে দেখি আমরা, যাদের কোনো ডিগ্রি নাই, কোনো জ্ঞান নাই, বাট এই ধরনের চিকিৎসা করছে। তাদের ক্ষেত্রে এই রোগীগুলো আমরা বেশি পাই, ওখান থেকে ঘুরে আসছে যে তারা স্টেরাইল যন্ত্রপাতি ইউজ করছে না, বা কি একটা দাঁত ফেলতে আর দাঁত নড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা যেটা হয় সাধারণত হয় 3 থেকে 4 দিন পর শুরু হয়। আমাদের মেডিকেল টার্মে ড্রাই সকেট,
মানে যেখানে দাঁতটি ফেলেছে তার ভিতরে যে বোনটি রয়েছে ওই বোনটি হিল হয় না, খাবার জমে ওখানে এক ধরনের ইনফ্লামেশন তৈরি করে এবং অনেক ব্যথা করে। মানে দাঁত কিন্তু এটা প্রায় 2-3 দিন পরে এটা 2 দিন পরে শুরু হয়, ইনফেকশন হতে সময় লাগে। তো তখন তো রোগী বুঝতেই পারে যে আমি দাঁত ফেলে দিলাম, দুদিন পর ভালো ছিলাম, আবার ব্যথা কেন শুরু হলো, পেশেন্টটা একটু পাজল হয়ে যায়। তখন আবার ডাক্তার কাছে ফিরে আসলে ডাক্তার দেখেই বুঝতে পারে যে আসলে ড্রাই সকেট হয়েছে, জায়গাটি সাদা হয়ে থাকে, অনেকটা খাবার জমে থাকে, যেটিতে লেগে যাওয়ার কথা ছিল বা ব্লাড ক্লট দিয়ে লাল একটা রঙের হওয়ার কথা ছিল, একটু হোয়াইটিশ হয়ে যায় জায়গাটা, বোঝা যায় খুলে আছে, জায়গাটি খোলা অবস্থায় আছে মনে হয় এই জায়গাটি দেখলেই বোঝা যায়। সেক্ষেত্রে আমরা আবার নতুন করে ড্রেসিং করতে হয় জায়গাটাকে, খুব ভালো ড্রেসিং হয়। ড্রেসিং করলে হয়তো প্রথম দিনই ব্যথাটা কমে যায়, অথবা একটা দুটো ড্রেসিং বেশি লাগতে পারে, বাট এটা চিকিৎসকের মাধ্যমে সহজ সমাধান রয়েছে। অদক্ষ হাতে হলে এটি হয়ে থাকে, অথবা রোগীর যদি সিভিয়ার ডায়াবেটিস থাকে, রোগী বলে নাই, রোগী লম্বা টাইম ধরে স্টেরয়েড খাচ্ছিল, ওই যে যাদের শ্বাসকষ্ট হয় লম্বা ইনহেলার নিচ্ছে, এই ধরনের রোগী বা অনেক অপুষ্টিক রোগী, তাদের অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আবার অনেক ক্ষেত্রে যাদের হিমোগ্লোবিন কম থাকে, এটা কিন্তু আমাদের মা বা মেয়েদের একটু বেশি কমন বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই যে হিমোগ্লোবিন যে কম আছে বা রক্ত স্বল্পতা আছে, দাঁত ফেললে ঠিক মতো ব্লিডিং হয় না। এত সুন্দর দাঁত ফেললাম, বাট দেখে যে ব্লিডিং কম হচ্ছে, ডাক্তাররা বুঝতে পারে যে ব্লিডিং যখন কম হবে, আপনারা জানেন যে ব্লিডিং কম হলে জায়গাটা হিলিং হতে সময় লাগে। তো ওই সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রেও যদি দেখা যায় ব্লিডিং হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী দেখা যায় এই ড্রাই সকেটটি হতে পারে। তো হলে ভয়ের কিছু নেই, কষ্ট তো হচ্ছেই রোগীর, বাট দ্রুত চিকিৎসকের কাছে আসলে ওই যে ড্রেসিংটা করে দেয়, তখন আসলে ব্যথাটি আস্তে আস্তে কমতে থাকে, হয়তো 2-3 দিনের মধ্যে রোগী আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আর আপনি যেটা বলছেন ব্লিডিং এর কথা, দাঁত তোলা আবার বাসায় যাবার ব্লিডিং হচ্ছে, অনেক কারণে হতে পারে, তার সিস্টেমিক কারণ থেকে সাধারণত এটা হয়ে থাকতে পারে। একটা হচ্ছে তার রক্তের কোনো রোগ রয়েছে, তার লিভারের কোনো রোগ রয়েছে। আমরা জানি যে রক্ত জমাট বাঁধার উপাদানগুলি লিভার থেকে তৈরি হয়। যাদের লম্বা টাইম লিভার রোগ আছে, লিভার একটা এমন জিনিস কিন্তু মানুষের সাথে বুঝতে পারে না যে ওখানে রোগটা রয়েছে, বা আমরাও সব ক্ষেত্রে টেস্ট করাই না, বাড়তি খরচ রোগীকে কেন করাবো। তো দাঁত ফেলে দেওয়ার পর যে ব্লিডিংটা হয়, তখন আমাদের মাথায় অনেক কিছুই আসে, হয়তো একটা আমরা ব্লাড টেস্ট করে নিতে পারি, বা রোগীর হিস্ট্রিটা আবার ভালো মতো নেই যে সে কোনো এই রক্ত বের হওয়ার কোনো ওষুধ খাচ্ছে কিনা, সেগুলিকে বন্ধ করে দিয়ে বা আমরা ভালো করে স্টিচ করে দিলে দেখা যায় সুন্দর সেলাই করে দিলে ব্লিডিং আবার বন্ধ হয়ে যায়। মানে লিভার ডিজিজ, আসলে লিভার ডিজিজ অনেক সময় বোঝাও যায় না, হয়তো এটাও একটা বিষয়। লিভার ডিজিজ, কিছু ক্রনিক লিভার ডিজিজ আমরা বুঝিও না, হয়তো সেটাও একটা সমস্যা হতে পারে আসলে। তাহলে যেটা করা উচিত আসলে, যদি এরকম হয়, সরাসরি চিকিৎসকের কাছে মানে চলে আসা যত দ্রুত সম্ভব। দেখা যায় 3-4 ঘন্টা হয়ে গেছে দাঁত তোলার পর, কিন্তু ব্লিডিংটা তো অনেকক্ষণ ধরে 24 ঘন্টা ধরে লালার সাথে লাল লাল একটা ভাব আসবে। আচ্ছা, ওটা ভিন্ন ইস্যু। বাট যদি ফ্রেশ তাজা রক্ত আসে, তাহলে অবশ্যই ডাক্তারকে ফোন করতে হবে। ডাক্তার না পেলে তার চেম্বার খোলা আছে কিনা জানতে হবে, তা নাহলে তো আশেপাশে কোনো জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি যেতে হবে। যদি তার রক্তটি প্রফিউজ ব্লিডিং হয়, মুখ ভরে রক্ত আসে, সেক্ষেত্রে অপেক্ষা করার সুযোগ নেই। আরেকটা জিনিস হচ্ছে যে যদি ইমার্জেন্সি হয়, তাহলে তো সুযোগ আছে, মানে আপনি হাসপাতালে যেতেই পারেন। তাকে যে ব্লিডিং এর জন্য যে একদম ডেন্টাল ক্লিনিকে যেতে হবে বিষয়টি তা নয়, আমি সেটা বলছি। যে কোনো জেনারেল হাসপাতালে গেলে এটা সিম্পল জিনিস, সবই বড় বড় সার্জারির ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট, এই দাঁতের ক্ষেত্রেও একই ম্যানেজমেন্ট। না, এমনিতেও যদি আমরা মেডিকেল কলেজগুলো বলি, সেখানে তো এমনি ডেন্টাল ইউনিট তো আছে একটা, সেটা তো আছেই আসলে, সেটা একটা বিষয়। বা সদর হাসপাতালে গেলেও এটার একটা চিকিৎসা। এখন সরকারি পর্যায়েও যে ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে এখন আস্তে আস্তে ডেন্টাল ইউনিটগুলি চলে যাচ্ছে, ওখানে রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছে এখন, মানে গেলেও ওই সুযোগটা থাকছে আসলে। আচ্ছা, একটু আসি আমরা যে শার্প টিথের একটা কথা বলছিলেন আপনি, যে সেটা থেকে ব্লিডিং হতে পারে। তো এটা কেন হয়, কি করতে পারি আমরা আসলে? শার্প টিথ থেকে ব্লিডিং হয় বলতে ব্লিডিংটা কম হয়, কিন্তু তার চেয়ে আরো ভয়াবহ রোগ হয় এখান থেকে। আচ্ছা, আমরা খুব জানি বা আপনারা হয়তো আপনাদের প্র্যাকটিস থেকে জানেন যে এই শরীরে যত রকম ক্যান্সার তৈরি হয়, তা সেখান থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের একটা ডেটাও তৈরি হয়েছে, সেটা বলছে 2nd অথবা 3rd পজিশনে কিন্তু এই ওরাল ক্যান্সারের বিষয়টি উঠে আসছে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আমাদের এই যে এই জোনের মধ্যে। এর মেন কারণ যদিও আমাদের খাবারের বিষয়টি আমরা দায়ী করে থাকি, বিশেষ করে জর্দা, ধূমপানের চেয়েও, মানে সিগারেটের চেয়েও জর্দাটা মারাত্মক ক্ষতি করে, যারা মুখের মধ্যে নিয়ে রাখে অনেকক্ষণ। তো এই সবের কারণে হতে পারে, কিন্তু এই শার্প দাঁত থেকেও কিন্তু খুব কমনলি এটা হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পলই দিই। আমি অনেক এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমার একটা পেশেন্ট, একদম ইয়াং পেশেন্ট, 23-24 বছর বয়স, যেন ওনার স্টুডেন্ট কেবল মনে পাশ করেছে, এরকম একটা মেয়ে, তার দাঁত ভাঙা ছিল, আত্মীয় দাঁত ভেঙে গেছিলো, ঘষা লাগতো, তো খেয়াল করতো না, বা ব্যথাটা প্রথমে করলে একসময় থেমে যায়, বাট ক্ষতটা কিন্তু শোকায় না। তো যখন আমার কাছে আসছে, আমি ওই বয়স দেখে বুঝতে পারি, সাধারণত ক্যান্সার কিন্তু একটু অ্যাডভান্স এজে হয়, তো আমি বুঝতে পারিনি, ছোট একটা গোটা দেখতে পাচ্ছি দাঁতের ওইখানে হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছি শার্প দাঁত আছে, বাট আমি শার্প দাঁতকে কমিয়ে দেওয়ার পরেও গোটাটি কমছে না, এবং আমি যখন 2 সপ্তাহ পর থেকে ওটা কমছে না,
তখন আমি বায়োপসি করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ বায়োপসি একটা বিশেষ ধরনের টেস্ট যেখান থেকে ওটা কী জিনিস বা কী রোগ খুব সহজেই শনাক্ত হয়, যেটা আমরা হয়তো খালি চোখে শিওর হতে পারছি না। তো বায়োপসি করে দেখা গেলো তার ওটাতে ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে। তো যদিও মানে একদম খুব প্রাইমারি স্টেজ ধরা পড়েছিল বলে এখন আল্লাহর মধ্যে মেয়েটি ভালো আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে যে ওইটা করতে গেলে তার দুইটা ফেলে দিতে হয়েছে। এটা তো একটা অনেকটা অপূরণীয় ক্ষতি, আর ক্যান্সার মানেই তো একটা আতঙ্কের নাম। এখন সে ভালো হয়েছে, বাট শুধু এই শার্প দাঁত থেকেই তার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো সেই ধরনের শার্প দাঁত নিয়ে লম্বা টাইম বসে রাখার কোনো সুযোগ নেই, সেটা ন্যাচারাল দাঁত হোক বা কৃত্রিম দাঁত হোক। অনেকে আবার এলোমেলো দাঁতকে ঠিক করতে ব্রেসেস পরে, আপনি খেয়াল করবেন স্কুলের মতো, ওইখানে কোনো তার হয়তো ছুটে যেয়ে ওই মুখে ঘষা লাগছে। তো যে কিছু দিয়েই হোক না কেন, মুখের মধ্যে যদি কোনো ঘর্ষণ জাতীয় বা শার্প জিনিস রয়ে যায়, যেটা মুখে ক্ষত বা ঘা তৈরি করছে, একসময় ব্যথাও করছে না, বাট দেখা যাচ্ছে ওই জায়গাটাতে একটু লাল রেডিশ হয়ে আছে, হোয়াইটিশ হয়ে যাচ্ছে, একটু গোটা হয়ে যাচ্ছে, কোনো অবস্থায় এটা এই অবস্থায় রাখা উচিত না। আর অবশ্যই আমাকে জানতে হবে যে মুখের মধ্যে যে কোনো ধরনের ক্ষত, ব্যথা হোক না হোক বা যাই হোক না কেন, মুখের মধ্যে কোনো ক্ষত বা বিশেষ কোনো জায়গাতে কালার পরিবর্তন হচ্ছে, এই ঘটনা যদি 2 সপ্তাহের বেশি রয়ে যায়, তাহলে এটা অবহেলা করার সুযোগ নাই। চিকিৎসকের পরামর্শের মতো নিশ্চিত হতে হবে এটা আসলে কি জিনিস। এটা খুব খুব জরুরি আসলে, সেটি চিকিৎসকের পরামর্শ। তো শার্প দাঁত আসলে এটা কি ভেঙে গেলে হচ্ছে নাকি কারো কারো দাঁতই এরকম হতে পারে? সাধারণত কমই হয়, এটা ভেঙে যেয়েই হয়। এটা ভেঙে যেয়ে হতে পারে। আবার আরেক শ্রেণীর মানুষ আমাদের রয়েছে, তার সংখ্যা একেবারে কম নয়, যে তারা মনের অজান্তেই দাঁত ঘষে, বিশেষ করে ঘুমের মধ্যে দাঁতে ঘষে। আমরা ব্রুক্সিজম বলি, খুব কমিউনিটি টার্ম। ইন্টারনেটে বা গুগল সার্চ দিলে দেখা যায় যে বাংলাদেশেও এটা প্রচুর এরকম মানুষের সংখ্যা সারা বিশ্বেই রয়েছে। তো দাঁতের ঘষা করে লাগলেও কিন্তু দাঁতের লেয়ারটি বিভিন্ন জায়গায় ক্ষয় হয়ে দাঁত শার্প হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রেও এই মুখের এই ঘষাটি লাগতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডেটাল ক্যারিজ হয়ে ভাঙতে একসময় দাঁত শার্প হয়ে যায়, অথবা কামড় লেগে ভেঙে দাঁত একটা অংশ শার্প হয়ে আছে, অ্যাক্সিডেন্ট থেকেও একটা শার্প হয়ে আছে। এইসব কারণে মেনলি দাঁত কি করেন এই সমস্ত ক্ষেত্রে? আপনি কি করেন? শার্পনেসটা কমিয়ে দেন নাকি দাঁতের পুরোপুরি? এটা ডিপেন্ড করে কোথায় হয়েছে, কোন দাঁতে হয়েছে। সাধারণত আক্কেল দাঁতের বিষয়টি বেশি হয়। তো আক্কেল দাঁত এমনি আঁকাবাঁকা হয়ে ওঠে, আর সারা বিশ্বেই এটার একটা চিকিৎসা যে আমরা এটাকে ফেলে দিতেই বলি। আক্কেল দাঁতটা, কারণ আক্কেল দাঁত একদম পিছনে ওঠে, বাঁকা হয়ে ওঠে, ওইটা ফেলে দিলে আমাদের খাবারের যে বিষয়টি বা আমাদের সৌন্দর্যের যে বিষয়টি, মুখ ভেঙে যাওয়া, এটা আসলে তেমন কোনো ইফেক্ট পড়ে না, শুধুমাত্র ওই দাঁতের ক্ষেত্রেই। এছাড়া কিন্তু প্রত্যেকটি দাঁতের আলাদা আলাদা ফাংশন রয়েছে, যতক্ষণ সম্ভব সেটাকে রাখতে হবে। বাট এই আক্কেল দাঁতটাকে আমরা ফেলে দেওয়ার কথাই বলে থাকি। তো সেটা ফেলে দিই। অন্য দাঁত যদি এরকম শার্প হয়ে যায়, আমি একটা আগেই বলছিলাম, এই শার্পনেসের ভাঙাটি কোথায় আছে? শুধু বাইরের স্তরেই আছে দাঁতের, নাকি দ্বিতীয় স্তরে আছে, নাকি ভিতরে মজ্জায় পৌঁছে গেছে, সেটিকে নির্ণয় করার পরই সেই চিকিৎসাটি প্রদান করা হয়। জি, ধন্যবাদ। আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা ডেন্টাল ইমার্জেন্সি, দাঁতের সমস্যা নিয়ে কথা বলছি। আমাদের সাথে মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ রয়েছেন, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। আমরা অনেকগুলো ইমার্জেন্সির কথা শুনলাম। আপনার কাছে আসলে ডেন্টাল ক্লিনিকে আসার পরে কোনো ইমার্জেন্সি হয় কিনা? আসলে আমাদের এই ক্লিনিকটা বা দাঁতের রোগের বিষয়টা কিন্তু রোগীরা এখনো পর্যন্ত অনেক ভয় পায়, এবং এই কারণেই কিন্তু এই রোগীরা কম ডেন্টাল ক্লিনিকে আসে। আপনি দেখবেন ব্যথা হলেও ডাক্তারের কাছে না এসে আশেপাশে কোনো মেডিসিনের দোকান থেকে ওষুধ খেয়ে সাময়িক লাঘব চেষ্টা করছে, কারণ তিনি মনে করে ক্লিনিকে গেলে অনেক ব্যথা পাবো। রোগীরা আসে কিন্তু একটা ভয় নিয়ে আমাদের এখানে। যখন আমি চিকিৎসা দেওয়া শুরু করি, একটু সমস্যার মাঝে মধ্যে পড়তে হয়। তার মধ্যে প্রথমে হচ্ছে যে আমরা যে অ্যানেস্থেসিয়াটা ব্যবহার করি, ওই নিডেল দেখার পর মুখে ঢুকছে, মনে করে অনেক ব্যথা পাবে, এক্ষেত্রে অনেকে কিন্তু রোগী ফেন্ট হয়ে যায়। খুব কমন কিন্তু এটা, মাঝে মাঝে ফেন্ট হয়ে যায়, কিন্তু সহজে ম্যানেজ করে ফেলা যায়। সেক্ষেত্রে হিস্ট্রিটা কিন্তু খুব জরুরি। বারবার এই শুরু থেকে একটা কথা বলছি, রুগীর হিস্ট্রি নেওয়াটা কিন্তু খুব জরুরি। অনেক সময় দেখা যায় ডাক্তার এত ব্যস্ত যে অনেক রুগী ঠিকমতো রুগীর হিস্ট্রি নিতে পারে না, তখন তারপরে কিন্তু রুগীর নিজের ইচ্ছাতেই রুগীর ডাক্তারকে বলা উচিত যে আমার এই রোগ আছে, আমি এই ওষুধ খাচ্ছি, এগুলো ক্লিয়ার করা উচিত। যে আমার কোথাও কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয় না, এই বিষয়গুলো কিন্তু ডাক্তারের কাছে ডাক্তার জিজ্ঞেস করুক না করুক, ডাক্তারকে বলতেই হবে। বিশেষ করে কি কি ওষুধ খাচ্ছে, কি কি তার জানার মধ্যে রোগ রয়েছে, তার শ্বাসকষ্ট রয়েছে কিনা, অ্যালার্জি আছে কিনা, কিছু খেলে গাত পা চুলকায় কিনা, এগুলো রোগীর কাছে জিজ্ঞাসা করুক না করুক ক্লিয়ার করে নিতে হবে রোগীর কাছে। তাহলে কিন্তু তার এই যে ডিউরিং ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট চলাকালীন এবং চিকিৎসা পরবর্তীতে তার জটিলতা অনেক অংশে কমে যায়। তো এই অজ্ঞান হয়ে যেতে পারে। আমার একটা ছোট এক্সাম্পল দিই। রোজার সময়, এই রোজার আগের রোজা একজন বয়স্ক ভদ্রমহিলা কিশোরগঞ্জ থেকে আমার চেম্বারে আসছে। তো অ্যানেস্থেসিয়া আসলে রোগীরা ফেন্ট হয়ে গেল।
আমাদের মতো ম্যানেজ করলাম, রোগী বেশি না 30-40 সেকেন্ড মধ্যে জ্ঞান ফিরে আসছে। উঠে এসে তো হঠাৎ করে শর্ট মেমোরি লস হয়ে গেছে। সে উঠে আমার হাত ধরে বলছে, তার একটা নাম ধরে, বাবা সেলিম তুই কেমন আছিস, অন্য একটা নাম ধরে। হঠাৎ করে ভয় লেগে যায় যে জানি যে আমরা ঠিক হয়ে যাই, কিছু পলিসি রয়েছে, বিশেষ করে আমরা মাথাটা যদি একটু নিচু করে পাটা উপরে দিয়ে দিই, মানে বিশেষ করে মানে ব্লাড যেন ব্রেনে আসে, রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। কাছে থাকলে আপনারা মানে পেশেন্টটা ইভালুয়েট করতে পারেন। আর রোগীর হিস্ট্রি ভালো করে না নিয়ে রোগী জানেন তার রক্তের কোনো রোগ রয়েছে, দাঁত ফেলছে, যে ব্লিডিং খুব কমন, ব্লিডিং বন্ধ হচ্ছে না, এটি একটা ইমার্জেন্সির মধ্যে আমাদের এখান থেকে হতে পারে। অথবা এই বেশিটা যেটা হয়ে থাকে যে দেখা যায় যে সমস্ত রোগীরা মানে আসল ক্লিনিকে না যে ভুয়া চিকিৎসকের কাছে যায়, এটা খুব কমন হয় যে দাঁত একটা ফেলতে যে আরেকটা দাঁত দৌড়ে যাচ্ছে, এটা কিন্তু ইমার্জেন্সির মধ্যে পড়ে, যে আরেকটা দাঁত ভেঙে ফেললো। অথবা এই আক্কেল দাঁত ফেলারও কিন্তু দুঃসাহস করে এই ধরনের কোয়াক চিকিৎসারা, মানে এই হাড্ডি ভেঙে ফেলা এবং অ্যানেস্থেটিক মুখে যে নার্ভ থাকে, যে নার্ভটাকে আমরা অবশ করি, সেটা বড় ইনজুরি করতে পারে, করে দেখা যায় ঠোঁট বাঁকা হয়ে যাচ্ছে এবং এটা অনেকদিন রয়ে যায়। তো দেখা যায় পরবর্তীতে এখানেও তো অনেক বড় কমপ্লিকেশন হতে পারে, মানে খুব মানে দক্ষ হাতে এটা হওয়া উচিত। আসলে অনেকেই আমরা হয়তো মানে যেতে চাই না, মানে বিশেষজ্ঞদের ধারণা আছে এই যে এমবিবিএস বিডিএস ডাক্তার দুইটা মানুষের কিন্তু এখন একটা ধারণা রয়েছে যে আসলে ডাক্তার কে। এখন কিন্তু মানে অনেক আমি আমার এক্সাম্পল দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার নানা উনি মারা গিয়েছেন, উনি কিন্তু খুব উচ্চ পদের সরকারি কর্মকর্তা ছিলেন। তো আমি তো ডেন্টালে ভর্তি হয়েছিলাম 94-এর দিকের কথা, ভর্তি হয়েছি, তখন আমার জিজ্ঞেস করছিল যে রাতি তুমি যে ভর্তি হলো এটা কয় মাসের কোর্স। মানে ডেন্টালটাকে এতটাই মানুষ তখন শিক্ষিত মানুষের মনে করতো যে এটা মনে হয় তেমন কিছুই না, বাট এই ডেন্টালের বিষয়টি পড়তে আসলে কিন্তু 5 বছরের কোর্স, 5 বছর এবং 1 বছর ইন্টার্ন। এমবিবিএসও সেম, এই সেম ক্যাটাগরি লেখাপড়া করতে হয়। আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের বিষয়ে জানতে হয়, তাদের কে রোগ যে কি হতে পারে সেগুলা, সেই রোগগুলোর সাথে অন্য কি মেডিসিন খাচ্ছে সেগুলো সম্পর্কে জানতে হয়। সবগুলো জানার পরে একজন ডাক্তার হতে পারে। তো খুব সহজেই 2 দিন কোনো চেম্বারে কাজ দেখে শিখে যেই যে যাদের রোগীর মুখে হাত দেওয়া যায়, বিষয়টি এমন না। এখান থেকে কিন্তু রোগীর অপূরণীয় ক্ষতি হতে পারে। আপনি প্রায় নিউজ পেপারে দেখবেন যে বিশেষ করে প্রান্তিক, ঢাকা একটু কম হলেও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় যে রোগীর দাঁতের চিকিৎসা রোগী মারা গেছে। এই বিষয়টা কিন্তু একদমই মানে আনকমন তা নয়, প্রায় শুনি, কোনোটা পেপারে আসে কোনোটা আসে না। মানে অনেক ধরনের ক্ষতি কিন্তু হতে পারে, বিশেষ করে একদম সিলি জিনিস যেমন রোগ ট্রান্সমিশন খুবই কমিউনিটি। কারণ আমাদের বাংলাদেশে হেপাটাইটিস রোগটা কিন্তু অনেক বেশি, আপনারা জেনে থাকবেন যে এই সুপ্ত অবস্থায় বুঝতে পারে না। যদি আমি সেই যন্ত্রপাতি রোগীর মুখে যেটা ব্যবহার করছি সেটা যদি পরবর্তীতে ভালো করে জীবাণুমুক্ত মাধ্যমটি নিশ্চিত না করে যদি অন্য রোগীর মুখে দেই, তাহলে কিন্তু যন্ত্র থেকেই তার হেপাটাইটিস ছড়াতে পারে। এছাড়া তো অনেক রোগী রয়েছে, টিউবারকুলোসিস বলেন, এমনকি এইডসের মতো ভয়াবহ রোগও কিন্তু ছড়ানোর অন্যতম মাধ্যম এই ডেন্টাল ক্লিনিক। সুতরাং রোগীদেরকে অবশ্যই সচেতন হতে হবে, দাঁতের চিকিৎসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। একসময় এই ধরনের রোগ কম ছিল, যার ফলে আমাদের দাদা অনেক পূর্বপুরুষরা ওই ডাক্তারও ছিল না, ইচ্ছা করেই বা অনিচ্ছাকৃত কাছে যেত। এখন কিন্তু সেই সুযোগ সুবিধা ছিল পেত। এখন তো এই সময় তো অনেক ডাক্তার হয়ে গেছে, একদম প্রান্তিক জনগোষ্ঠীও কিন্তু চাইলে একজন নির্ভরযোগ্য বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসককে খুঁজে বের করতে পারবে, যেটা বাংলাদেশ সরকার যাকে বৈধ প্রমাণ করছে যে হ্যাঁ এই ডাক্তার, তাকে সার্টিফিকেট দিচ্ছে ডাক্তার, তার কাছে গেলেই তার চিকিৎসাটি নিরাপদ থাকতে পারবে। তাহলে এটাও খুব জরুরি আসলে, যখন চিকিৎসকের কাছে আমরা যাচ্ছি আসলে তখন এই আসলে হিস্ট্রিগুলো দেওয়া, বিশেষ করে আপনি যেমন বললেন ডায়াবেটিসের একটা কথা, তারপরে তার উচ্চ রক্তচাপ হতে পারে, কিডনি রোগ আছে কিনা, কিডনির রোগ আছে কিনা, রক্তের কোনো রোগ আছে কিনা, তার ফুসফুসের কোনো রোগ আছে, অ্যালার্জি আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যালার্জি, আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কিন্তু অ্যালার্জি তার একটা বড় ধরনের বিপদ হতে পারে। ইভেন অ্যানেস্থেসিয়া থেকেও কিন্তু হতে পারে, যেটা দিচ্ছি আমরা, ওটা ফরেন বডি দিলে একটা হাত দেখা যায় মুখের চাকা চাকা হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঝামেলা হতেই পারে, অনেকগুলো সমস্যা হতে পারে। তো জরুরি আসলে যে ওই সময় আসলে মানে আসলে চিকিৎসক এবং রোগী তাদেরও আসলে সচেতনতা দরকার এই জায়গাগুলোতে। আসলে আরেকটু আমরা আসি যে আমরা একটু বলছিলাম যে ব্রাশ করতে গেল মানে ব্লিডিং হওয়া শুরু হলো, অনেকেরই এটা হয় আসলে। তো এটা কেন আসলে? এটা 2টা কারণ হতে পারে। একটি হচ্ছে যে দাঁতের ব্রাশের নিয়ম না জেনে ইচ্ছা মতো মন গড়া পদ্ধতিতে করলে দাঁতের গোড়ায় পাথর জমে যায়, আস্তে আস্তে পাথর থেকে মাটিতে ইনফ্লামেশন হয়, সেখান থেকে মাটিতে রক্ত পড়তে পারে, এটাই মেন কারণ। আচ্ছা, মানে ঠিকঠাক সে করছে না, দাঁত দেখতেই পারবে শিক্ষক কিছুদিন পর দাঁতের গোড়ায় কালো কালো হয়ে যাচ্ছে, দাগ দেখা যায়। যখন পাথর হয়ে যায়, পাথরগুলো অনেক সময় একটু ব্রাউনিশ কালার হয়ে যায়, দেখা যায়। তো রোগী বুঝতে পারে যে ওখানে কিছু হচ্ছে, মাটিগুলো লাল হয়ে দেখা যায়, হাসলে দেখা যায় মাটিগুলো লাল হয়ে আছে, তার মানে তার জিঞ্জিভাইটিস হয়েছে, মাটিতে রক্তও পড়ছে। এটাই মেন। ব্রাশ করছে তারপরেও এটা হচ্ছে, তারপরে এটা হতে পারে। ব্রাশের কিছু নিয়ম আছে, এগুলো মানুষ জানতে হবে। আমরা কি করি, যেটা দেখা যায় সামনে
ওটাকে শুধু ব্রাশ করে পরিষ্কার রাখার চেষ্টা করি, বাট দাঁতের কিন্তু 5টি পৃষ্ঠ রয়েছে। আচ্ছা, একটি দাঁতের মাড়ির ভিতরে যেখানে বসানো তার সাইডে 5টা পৃষ্ঠ, আচ্ছা, একটা বাইরের, একটা ভিতরে বা জিবার দিকে, আর দুই দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু একটা জায়গা আছে যেটা দুই দাঁতের মাঝে, আরেকটি হচ্ছে ব্রাশ করার জায়গা, মানে দাঁতের উপরি পার্টটি। এই 5টি পৃষ্ঠ মিলে কিন্তু একটি দাঁতের অংশ। আচ্ছা, সুতরাং দাঁতের গোড়াতেই সবগুলো অংশই আমাদের পরিষ্কার রাখতে হবে। শুধু সামনে দেখা যায় সাদা করে রাখলাম, ভিতরে দেখা যায় না বলে সেটা নোংরা হয়ে থাকবে, বিষয়টি এমন নয়। আপনি দেখবেন আপনার বন্ধু মহলও খেয়াল করে দেখবেন যে একটা হা করে দেখলে সামনে সাদা, ভিতরে দেখবেন লাল লাল হয়ে আছে, কারণ তো ভিতরে ব্রাশটি হচ্ছে না। দাঁতের সবগুলো পৃষ্ঠ যদি ব্রাশ করে রাখতে পারি, তাহলে যেমন মাড়ির রোগ হবে না, তেমনি দাঁতের যে ক্যারিজ বা ক্যাভিটি হয়, গর্ত হয়, সেটাও কিন্তু অনেক অংশেই কমে যাবে। আরেকটা জিনিস বলি যে আমরা যেগুলো ব্রাশ আমরা পাই বাজারে, আসলে সব কি ঠিকঠাক, মানে এটা মানে এরকমই হওয়া উচিত? ব্রাশ আসলে ডিপেন্ড করছে আসলে তার বয়সের উপর, তার অন্য রোগের উপর। তবে ইন জেনারেলি আমরা সবার ক্ষেত্রে যেটা বলে থাকি সেটি হচ্ছে সফট ব্রাশ ব্যবহার করাই ভালো। আচ্ছা, এবং ব্রাশ নির্বাচনের সময় দেখতে হবে কয়েকটি জিনিস। একটু তো সফট বললামই, আরেকটি হচ্ছে যে ব্রিসেল বলি, মানে যে শলাকাগুলো বলি, ওটা খুব লম্বা দরকার নেই, ছোট সাইজ হতে হবে, ছোট হলে ভালো। আরেকটি দেখি যে যেটা আমরা ধরি, যে জায়গাটি হাত থেকে পিচ্ছিল না হয়, ধরার জায়গাটি যেন একটু রাফ থাকে, যাতে মুখের মধ্যে পিছলে ব্যথা না পাই। আর হচ্ছে ব্রাশের মাথা যেটি থাকে ওটা রাউন্ড, গোলাকার থাকে, যেন স্কোয়ার থাকে একটু খোঁচা লাগতে পারে, রাউন্ড। এই 4টা বিষয়কে দেখে নিয়েই ব্রাশ নির্বাচন করা ভালো, করা উচিত। কতদিন ইউজ করবো একটা ব্রাশ? এটা কোম্পানি ভ্যারি করে। তবে ইন জেনারেল আমরা বলি যে শলাকাগুলো, মানে যে ইয়েগুলো থাকে ব্রাশের, যেই লম্বা লম্বা যে তারগুলো থাকে ব্রাশ করি, ওটা যদি সোজা থাকে তাহলে ঠিক আছে, ওটা যদি বেন্ড হয়ে যায় তাহলে ফেলে দেওয়া উচিত। তবে ম্যাক্সিমাম ব্রাশ কোম্পানিগুলাই আসলে 3 থেকে 4 মাস একটি ব্রাশ ইউজ করা যেতে পারে, এর বেশি না আসলে করা উচিত নয়। তাহলে এখান থেকে ব্রাশ থেকেও আপনার, আমার মনে হয় যে নানা ধরনের রোগ হতে পারে আসলে। হ্যাঁ, ব্রাশ যদি আপনি ভালো করে পরিষ্কার না করে রাখেন, এবং ইদানিং যে একটা রিসার্চ বলা হচ্ছে, আমরা তো এখন ঢাকাতে থাকি, আমাদের বেডরুমের সাথে, সবার বেডরুমের সাথে টয়লেট, এই টয়লেটে যে ফ্লাশ কমোডে থাকে, ওই ফ্লাশ থেকে অ্যাটলিস্ট আমাদের 6 থেকে 7 ফুট দূরে ব্রাশ রাখা উচিত। কারণ যে ফ্লাশটা করা হয়, ওই ফ্লাশটা কিন্তু জীবাণু কিন্তু একদম আমরা খালি চোখে দেখতে পারবো না, আমরা জীবাণু চলে এসে ব্রাশের মধ্যে থাকতে পারে। এটা কিন্তু এক ধরনের সম্প্রতি বেশ শক্ত একটা রিসার্চ এটি প্রমাণ করছে যে যারা একদম ব্রাশের মানে কমোডের কাছাকাছি ব্রাশটাকে খুলে রাখি, তাহলে ব্রাশের মধ্যে কিন্তু জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে ব্রাশটাকে অবশ্যই দূরে রাখতে হবে কমোড থেকে। আর প্রয়োজন সপ্তাহে একদিন একটু গরম পানির মধ্যে ব্রাশটা একটু ফুটিয়ে নিলেও হয়, তাতে কিন্তু জীবাণুগুলি থাকে না, ওর মধ্যে ফ্রেশ। কারণ ব্রাশও একটা কারণ হতে পারে, ব্রাশটাকে একটু কাভার করে রাখবো যাতে তেলাপোকা না থাকতে পারে রুমের মধ্যে, বা অন্য কোনো যেই ব্যাকটেরিয়া বহনকারী কোনো কিছু যেন ব্রাশের কাছে আসতে না পারে, সেটাকে নিশ্চিত করে রাখতে পারলেই ব্রাশ ভালো। যেমন দাঁতের ইনফেকশন, আপনারা বলেন যে অনেক সময় খুব দাঁতের ইনফেকশন থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনারা বলেন, তো সেটা কি আসলে? দাঁতের ইনফেকশন বলতে বিশেষ করে মাড়ির রোগটা, এটাকে একদম সারা বিশ্ব বলছে নীরব ঘাতক। আচ্ছা, মাড়ির রোগ তো আমরা কেয়ারই করি না, কারণ এটা ব্যথা করে না, কিন্তু জাস্ট ব্রাশের সময় রক্ত পড়ে, আর তো সারাদিন ভালো আছি আমরা। বাট এটা যদি দীর্ঘমেয়াদী রয়ে যায়, এই মাড়ির যেই কারণে রক্ত পড়ে বা যে জীবাণু দ্বারা রক্ত পড়ে, সেই জীবাণুর আরেকটি প্রিয় জায়গা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হার্ট। আচ্ছা, তো যখন ব্রাশ করছি রক্ত পড়ছে, তার মানে কিন্তু ওই ব্যাকটেরিয়ার রক্তে মিশে গেল, যে এই দাঁতের ইনফেকশন চলে গেল আমাদের হার্টের মধ্যে, যে হার্টে যে এক ধরনের ইনফ্লামেশন করে, আমরা ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বলি। এই আমাদের হার্টের ভিতরের এক ধরনের প্রদাহ বা এক ধরনের ইনফ্লামেশন, এটা কিন্তু হচ্ছে এই মাড়ির রোগ থেকে। এছাড়া আমাদের যে রক্তবাহী নালী, সেই নালীটা কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যায়, শক্ত হয়ে যায় মাড়ির রোগ থেকে। এখান থেকে মাড়ির রোগ থেকে, মাড়ির রোগে যে ধরনের জীবাণু আছে, সেই রক্তে মিশে এই রক্তের এই যে ফ্লোটাকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে স্ট্রোকের সাথে, এই যে ব্রেন স্ট্রোক আমরা বলে থাকি, স্ট্রোকের সাথে, হৃদরোগের সাথে কিন্তু এই মাড়ির রোগের একটি একদম নিবিড় সম্পর্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা, নানা দেশের অন্য দেশের রিসার্চ এটা প্রমাণ করছে যে এই ধরনের হতে পারে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, বিশেষ করে গর্ভবতী মেয়েদের যদি মাড়ির রোগ তো কিন্তু কমন দেখবেন, তাদের হরমোনাল ডিস্টারবেন্সের এই সময়ের কারণে একটা বড় শ্রেণীর মেয়েরাও কিন্তু এই সময় মাড়িতে রক্ত পড়ার বিষয়টি খুব কমন হয়ে যায়, যে মাড়ি ফুলে যাচ্ছে। আমরা প্রেগনেন্সি ইপিউলিস বলি, মাড়িটা 2 দাঁতের মাঝখানে মাংসটি ফুলে নেমে গেছে, তো এটা কিন্তু খুব কমন চোখে পড়ে। তো এই যে মাড়ি রোগটি রয়ে যায় বা দাঁতের ব্যথা রয়ে যায়, এখান থেকে আর্লি প্রেগনেন্সির হওয়ার একটু সংখ্যা কিন্তু অনেক বেশি। আমাদের দেশে সঠিক পরিসংখ্যান না হলেও আমেরিকার মতো উন্নত জায়গায় এটা রিসার্চ হয়েছে, এবং তারা বলছে যে প্রায় 13 থেকে 17% আর্লি প্রেগনেন্সির কারণ হচ্ছে এই গর্ভ অবস্থায় মাড়ির রোগ বা দাঁতের রোগ, যে বাচ্চা আগেই হয়ে যাচ্ছে, অপরিণত শিশু। এক্স্যাক্টলি। এবং এছাড়াও নানা ধরনের সমস্যা হতে পারে। জি, আমাদের সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান রাজ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং দাঁতের ইমার্জেন্সি যেটা আমরা বলছিলাম, ডেন্টাল ইমার্জেন্সি নিয়ে অনেক কিছু আমরা জানলাম, এবং আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এখান থেকে। এবং এ ধরনের কোনো ইমার্জেন্সি যদি হয়, আপনারা খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু একটা ভালো আমরা রোগ থেকে আমরা নিরাময়
পেতে পারি আসলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।